নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভারতের এক ঐতিহাসিক ও পবিত্র শহর অযোধ্যায়। এই সেই ভূমি যেখানে জন্মেছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। আজ আমরা দর্শন করব নবনির্মিত রাম মন্দির, ঘুরে দেখব পবিত্র সরজ নদীর ঘাট এবং আরও বেশ কিছু সাইট সিন, আর জানব অযোধ্যার ইতিহাস, আধ্যাত্মিকতা আর বর্তমান পরিবর্তনের গল্প। কেমন হলো আমাদের যাত্রা, দর্শনের অভিজ্ঞতা আর পুরো ট্রাভেল গাইড সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক একদিনে অযোধ্যা দর্শন। গুড মর্নিং। আজ বেনারসে আমাদের তৃতীয় দিন। আজ তৃতীয় দিনের সকাল। আজকে আমরা যাচ্ছি এখান থেকে অযোধ্যা। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকেই আমরা প্রাইভেট গাড়ি বুক করে যাচ্ছি, আর এছাড়াও কিন্তু বাসেও যাওয়া যায়। তো আমরা দুজন, তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। আর তার আগে এখন হোটেল থেকে বেরিয়ে আমরা যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেব অযোধ্যার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে বিখ্যাত রাম ভান্ডার কচুরি স্টলে, যেটা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 30 সেকেন্ড। এখানের আমাদের ব্রেকফাস্টের অভিজ্ঞতা কেমন ছিল সেটা জানাবো আমার পরবর্তী ভিডিওতে, যেটাতে বেনারসের ফুড সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। ব্রেকফাস্ট সেরে আমাদের হোটেলের যে ফ্রি স্কুটি সার্ভিস আছে সেই স্কুটি করে আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। আমরা কোন হোটেলে ছিলাম আর সেই হোটেলে কি কি ফ্রি সার্ভিস আছে সেগুলো জানার জন্য কিন্তু আপনাদের প্রথম পর্বটা আরেকবার দেখে নিতে হবে। এখন আমরা স্টার্ট করছি অযোধ্যার উদ্দেশ্যে। আমরা রাম মন্দির দেখতে যাব এখান থেকে। তো হোটেল থেকে আমরা গাড়ি বুক করেছিলাম, হোটেল থেকে স্কুটি করে আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেখান পর্যন্ত ছেড়ে দিয়ে গেল। এখান থেকে এখন বাজে সকাল 9:15। আমরা স্টার্ট করছি অযোধ্যার উদ্দেশ্যে। বাই রোড বেনারস থেকে অযোধ্যার দূরত্ব প্রায় 220 কিলোমিটার। বেনারস থেকে অযোধ্যা 3 ভাবে পৌঁছানো যায়: বাই ট্রেন, বাই বাস আর বাই প্রাইভেট কার। প্রথমে বাসের কথা বলি। বাসে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। ইউপিএসআরটিসি সরকারি বাস বা প্রাইভেট বাস দুটোই চলে। ভাড়া 250 থেকে 600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে রাত্রের দিকের বাস ধরলে সকাল সকাল অযোধ্যা পৌঁছে যাবেন। সারাদিন ঘুরে আবার বিকেলের দিকের বা সন্ধ্যের দিকের বাস ধরে আপনারা বেনারস ফিরে আসতে পারেন, আর চাইলে আপনারা অযোধ্যাতে থেকেও যেতে পারেন। দ্বিতীয় অপশন হলো গাড়ি অথবা ক্যাব। এতেও প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। ক্যাব অনুযায়ী কিন্তু ভাড়া হয়, মানে গাড়ির টাইপ অনুযায়ী ভাড়া হয়। ভাড়া মোটামুটি 6 থেকে 7,500 টাকা পর্যন্ত পড়ে। বড় গ্রুপ বা পরিবারে থাকলে এই টাকাটা কিন্তু ডিভাইড হয়ে যায়, অতটা গায়ে লাগে না। আর থার্ড অপশন হলো ট্রেন, যেটা সস্তাও বটে আর তুলনামূলক তাড়াতাড়ি হয়। ট্রেনেও প্রায় 200 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয়, আর ডাইরেক্ট ট্রেনও কিন্তু বেশ কিছু আছে অযোধ্যা অথবা অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত। ভাড়া পড়ে জেনারেলে 150 টাকা এবং এসিতে 800 টাকা। এটাই কিন্তু সব থেকে সুবিধাজনক এবং বাজেট ফ্রেন্ডলি অপশন। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা আর ট্রেনের টিকিটের ঝামেলায় যাইনি, আমরা হোটেল থেকেই ডাইরেক্ট গাড়ি বুক করে নিয়েছিলাম। ট্রেনের সময়সূচি ও অ্যাভেলেবিলিটি চেক করতে চাইলে আইআরসিটিসি বা এনটিইএস অ্যাপ ব্যবহার করে নিতে পারেন। এই রুটের সবথেকে ভালো ট্রেন হলো বন্দে ভারত, যেটা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে বেনারস থেকে অযোধ্যা পৌঁছে দেবে। তবে এই ট্রেন কিন্তু প্রত্যেক দিন চলে না, আর মাঝে মাঝে এর রুটও পরিবর্তন হয়। বেনারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য আপনারা মোটামুটি কোন কোন ট্রেন পেতে পারেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এরপর বলি, যদি আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট অযোধ্যা যেতে চান সেক্ষেত্রেও বেশ কিছু ট্রেন আছে। তবে তার মধ্যে সবথেকে ভালো যে ট্রেন সেটা হলো জাট এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, এবং দুন এক্সপ্রেস। এই দুটো ট্রেন কিন্তু ডাইরেক্ট অযোধ্যা পৌঁছাচ্ছে। কিছু কিছু ট্রেন আছে যেগুলো সরাসরি অযোধ্যা না গিয়ে সুলতানপুর বা গন্ডা জংশনের মতো কাছাকাছি জংশনে আপনাদের নামিয়ে দেবে।
সেইখান থেকে আপনারা অযোধ্যা পর্যন্ত লোকাল ট্রেন, বাস বা ক্যাব করে পৌঁছে যেতে পারেন। যেমন হিমগিরি এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, অকাল তখ্ত এক্সপ্রেস, এরকম আরও বেশ কিছু ট্রেন আছে। আমি স্ক্রিনে লিস্টগুলো দিয়ে দিচ্ছি। ট্রেনে যদি যেতে চান সেক্ষেত্রে অন্তত 1 থেকে 2 মাস আগে টিকিট কেটে নেওয়া ভালো। আর এছাড়াও ফেস্টিভ্যাল সিজন, রামনবমী, নিউ টেম্পল সিজন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আগে থেকেই টিকিট বুক করে রাখা ভালো। আর আমাদের ক্ষেত্রে আগেই বললাম, আমরা হোটেল থেকে ক্যাব বুক করেছিলাম। আমরা 2 জন ছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 6,000 টাকা। আমরা এগিয়ে চলেছি NH 731 ধরে। রাস্তার দুপাশে প্রচুর সর্ষের ক্ষেত দেখে নিজেদের আর স্থির রাখতে পারলাম না। একদম সর্ষে ক্ষেতের পাশে একটা ধাবা দেখে আমরা দাঁড়ালাম, চা খেলাম। হাইওয়ের পাশে বসে চা খাওয়ার মজাই আলাদা। অনেকক্ষণ থেকে রাস্তার ধারে এই সর্ষের ক্ষেত দেখতে দেখতে আসছিলাম, তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু সর্ষের ফুল তুললাম হাতে, চা খেলাম টি ব্রেক নিয়ে। হাইওয়ের পাশে বসে চা খাওয়ার মজাই আলাদা। চা খেয়ে আবার আমরা এখন স্টার্ট করছি। এখনও আমাদের 2 ঘন্টার রাস্তা বাকি আছে। বারাণসী থেকে অযোধ্যার উদ্দেশ্যে 9:30 নাগাদ স্টার্ট করেছিলাম। প্রায় 225 কিলোমিটার রাস্তা। এখন আমরা অযোধ্যা ঢুকছি। চলুন সামনেটা দেখাচ্ছি আপনাদের। এখান থেকে এখনো 13 কিলোমিটার আমাদের যেতে হবে। আর অযোধ্যায় প্রবেশের সামনেই এরকম সুন্দর বড় একটা গেট দেখতে পাবেন। এইরকম প্রায় 3টে গেট রয়েছে এখানে। আমরা প্রবেশ করে গেলাম রামলালার নগরী অযোধ্যাতে। আমার এই প্রথমবার অযোধ্যা দর্শন। শহরের সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছি। বেশ একটা সনাতনী এবং ঐতিহ্যের ছোঁয়া রয়েছে প্রত্যেকটা দিকে। আর যেতে যেতে আমাদের ড্রাইভার ভাই ঋষু ভাই বেনারস হিন্দু ইউনিভার্সিটি, মানে যেটা BHU নামে বিখ্যাত, সেটা কিভাবে তৈরি হয়েছিল তার একটু ইতিহাস বলছিল। क्या नाम बोले राजा जी का? काशी नरेश। काशी नरेश। अच्छा। हाँ, जो मालवी जी थे, हम्म। महामना मोहन मदन मालवी, अच्छा। उनको उन्होंने बोला था कि इतने दूर तक, इतने डिस्टेंस तक आप जितना भी चल लेंगे, हाँ। वो सारी जमीनें आपकी हो जाएंगी। तो उनको 10 किलोमीटर ऐसे वो चले पूरा ऐसे गोल में। अच्छा। तो वो सारा जमीन उनका हो गया, तो वो BHU बन गया। ओ अच्छा। यहाँ 3 इंटरनेशनल यूनिवर्सिटी है। हाँ। एक महात्मा काशी विद्यापीठ है। अच्छा। और दूसरा संस्कृत यूनिवर्सिटी संपूर्णानंद। हाँ। और तीसरा ये BHU है। अच्छा। कैंपस भी बहुत बड़ा है, अच्छा है। इसका तो कैंपस बहुत बड़ा है। यहाँ से और कितना दूर लगेगा हम लोग को? बस मुश्किल से 10 मिनट लगेंगे और ज़्यादा 2 या 3 किलोमीटर और है। यहाँ से 2-3 किलोमीटर। অযোধ্যা ধাম পৌঁছানোর পর চারদিকের পরিবেশ এবং স্ট্রাকচার দেখে আপনার মনে হয় আপনি যেন রামোজি ফিল্ম সিটিতে চলে এসেছেন। অসাধারণ সুন্দরভাবে চারদিকটা সাজানো। আমরা এখন মূল যে অযোধ্যার লতা চক সেইখানে প্রবেশ করছি। আর চারদিকের দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন যে কি অসাধারণ একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু যখন এই জায়গা দিয়ে আপনি যাবেন তার ফিলিংসটাই কিন্তু আলাদা। এবার আপনাদের বলি, গাড়ি করে আপনারা অযোধ্যা পর্যন্ত তো পৌঁছাবেন, কিন্তু অযোধ্যার যে সাইট সিনগুলো সেগুলো কিন্তু আপনাদের টোটো করে করতে হবে। কারণ এই যে মেন জায়গাটা লতা চক, তার পর থেকে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ নেই। এখন বাজে 2, আমরা অযোধ্যায় এখন ঘোরা শুরু করলাম। যে গাড়ি করে আমরা এলাম এরপর কিন্তু বাকি জায়গাগুলো আমাদের টোটো করে ঘুরতে হবে। তো আমরা এখান থেকে একটা ভাইয়ের সাথে কথা বলে টোটো বুক করেছি। তো টোটোতে ঘুরতেও প্রায় 4-5 ঘন্টা লাগবে। 4-5টা জায়গা রয়েছে। সরজ নদী, হনুমানগড়ি, রাম মন্দির, কনক ভবন এবং দশরথ মহল, এই বেশ কয়েকটা জায়গা আমাদের টোটো করে ঘুরতে হবে। এই জায়গাটার নাম লতা চক, ভীষণ ফেমাস। লেজেন্ডারি গায়িকা লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
আর এর থেকে এগোলেই এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন রামকে পৌরি ঘাট। এখানে কিন্তু ঘাট নির্মাণের কাজ এখনো চলছে, বেশ কিছু কাজ বাকি রয়েছে। আমরা ঘাটের দিকে আর গেলাম না, আমরা সোজা চললাম সরজু নদীর দিকে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যে টোটো আপনারা বুক করবেন সেই টোটোর যিনি ড্রাইভার তিনিই কিন্তু সারা দিন আপনাদের সাথে থাকবেন এবং গাইডের কাজ করবেন। তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেবেন না। আর টোটোর ভাড়া কিন্তু অতি অবশ্যই বার্গেন করে নেবেন। আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা। আমরা যাচ্ছি এখন সরজু নদীর সামনে। এই সরজু নদী ওনাদের ভীষণ পবিত্র একটা স্থান। শ্রাবণ মাসে এখানে সাওয়ান কা মেলা হয়। বর্ষাকালে কিন্তু এই প্রায় পুরো জায়গাটাই ডুবে যায়, এই সিঁড়ি পর্যন্ত জল চলে আসে। আর সন্ধেবেলা এখানেও কিন্তু আরতি হয়। এই যে দেখতে পাচ্ছেন লাইটিং করা রয়েছে, ওই দিকটায় সন্ধ্যা আরতি হয়। এখানেও ঘাটের পাশে এরকম বোর্ড আর এরকম ব্যারিকেড দেখে আপনার কুম্ভ মেলার কথা মনে পড়বে। যাই হোক, নদীর একেবারে এত কাছে যখন এসেছি তখন স্নান না করলেও নদীর জল মাথায় নিয়ে কিছুটা পুণ্য তো অন্তত অর্জন করি। যদিও আমাদের পাপের ভাগ এর অনেক অনেক গুণ বেশি। এই জায়গাটায় সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দেখছেন প্রচুর বোট রয়েছে, আপনারা চাইলে এখানে বোট রাইডও করতে পারেন। তবে আমাদের হাতে সময় কম, তাই আমরা আর বোট রাইডের দিকে গেলাম না। আমাদের টোটোয় যে ভাই ছিল সেই কিন্তু পুরোপুরি গাইডের কাজ করছিল এবং সব কিছু ডিটেলসে আমাদের জানাচ্ছিল। এরপর সরজু নদীর থেকে বিদায় নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। অযোধ্যা শহরটা এত সুন্দর করে সাজানো যে আপনার আলাদা করে সাইট সিনে না গেলেও টোটো করে যদি শহরটা ঘোরেন তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। এরপর আমরা এগিয়ে চললাম হনুমানগড়ি টেম্পেলের দিকে। কথিত আছে প্রথমে হনুমানজির কাছে দর্শন দিতে হয় আর তারপর উনি কিন্তু রামলালার কাছে নিয়ে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতে পারবেন যে কোনো পপুলার তীর্থস্থানের মতোই কিন্তু এই জায়গাটা। চারদিকে প্রচুর দোকানপাট, সারাক্ষণ ভিড় ভাড় রয়েছে। সব জায়গায় টোটো অ্যালাউ নেই, কিছু কিছু জায়গায় টোটো সাইড করে আমাদের হেঁটেও যেতে হচ্ছে। তবে টোটোর যে ভাই সে কিন্তু সঙ্গে সঙ্গেই সব সময় রয়েছে। এখন আমরা চলে এসেছি হনুমানগড়ি টেম্পেলে। আর এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। এখানে 85টা সিঁড়ি আছে। আমরা দাঁড়িয়ে আছি হনুমানগড়ি মন্দিরের লাইনে। এখানে 85টা সিঁড়ি আছে, সেই দিয়ে উঠতে হয়, সেখান দিয়ে আমরা উপরে উঠছি। মন্দিরের সামনেই পুজো দেওয়ার নানান রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আর যেখান থেকে আপনারা এই পুজো সামগ্রী কিনবেন সেখানেই কিন্তু নিজেদের জুতো জমা দিয়ে আসতে হবে। তবে এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু ভিড়টা দেখতে পাচ্ছেন, তাই নিজের জিনিসপত্র কিন্তু বেশ সাবধানে রাখবেন। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এটাই হচ্ছে মূল মন্দির। প্রচণ্ড ভিড় হয়, তাই লাইন দিয়ে দর্শন করতে হয়, আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি। লাইন যেভাবে এগোয় আর যে পরিমাণ ঠেলাঠেলি হয় নিজের জিনিসপত্র সামলে, সেই সময় হনুমানজির দর্শন পাওয়াটা কিন্তু বেশ কষ্ট সাপেক্ষ। মানে আপনাকে চোখটা কিন্তু মন্দিরের ভেতরের দিকেই রাখতে হবে, আর না হলে মন্দির থেকে বেরিয়ে এসে উল্টো দিক থেকে আপনারা দর্শন করতে পারেন। তবে মন্দির গাত্রটা কিন্তু ভীষণ সুন্দর। ভালো করে মন্দিরের চারদিকটা ঘুরে দেখতেও কিন্তু বেশ সময় লাগবে, তবে চারদিকে কিন্তু ভীষণ ভিড়। হনুমানগড়ি টেম্পল দর্শনের পর এবার ফাইনালি আমাদের রাম মন্দির যাওয়ার কথা। তবে রাম মন্দিরে ঢুকে দর্শন করে বেরোতে বেরোতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে, তাই আমরা একটু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমরা এবার মন্দির দর্শনে যাব। এখানে থালি সিস্টেমও রয়েছে আর আলাদা আলাদা আইটেমও রয়েছে। আমরা 230 টাকা দিয়ে ডিলাক্স থালি অর্ডার করেছিলাম। রেস্টুরেন্টের নাম মধুরকুঞ্জ রেস্টুরেন্ট। আমাদের ডিলাক্স থালিতে ছিল ফ্রাইড রাইস, বাটার নান, পরোটা, পাঁপড় ভাজা, মিষ্টি, রায়তা এবং আরও
3 রকমের সবজি ছিল, সাথে পনিরের সবজি ছিল আর ছিল স্যালাড। খাবারের টেস্টও কিন্তু ভালো ছিল। এরপর রাম মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার পালা। যাবার পথে রাস্তার দুপাশে হরেক রকম দোকান দেখবেন, যেখানে ঘর সাজানোর নানান রকম জিনিস থেকে শুরু করে আধ্যাত্মিক এবং পুজোরও নানান রকম সামগ্রী পেয়ে যাবেন। এই যে রাস্তাটা, এটা কিন্তু আপনাদের হেঁটেই আসতে হবে। আর এই যে আমরা এখন এইখান থেকে মূল মন্দির চত্বরে কিন্তু প্রবেশ করে গেলাম। গাইড আপনাদের মন্দিরের বাইরে পর্যন্ত ছেড়ে দেবে, তারপর দর্শন কিন্তু আপনাদের নিজেদেরই করতে হবে। তো চলুন শুরু করা যাক রামলালার মন্দিরের দর্শন প্রক্রিয়া। অবশেষে আমরা রামলালার দর্শনের লাইনে ঢুকে পড়েছি। আজকে কিন্তু অনেকটাই ফাঁকা, আজকে বুধবার আর আজকে হচ্ছে 21শে জানুয়ারি। আগামীকাল 22শে জানুয়ারি 1 বছর পূর্তি হচ্ছে। তো আজকে মোটামুটি কিন্তু ফাঁকাই রয়েছে। তো আমরা যাচ্ছি এখন, একটু পরেই কিন্তু ফোনটা জমা হয়ে যাবে, সেজন্য ভেতরে তো কিছু দেখাতে পারছি না। তবে অনেক দিনের ইচ্ছা ছিল, এতদিন পর সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। মন্দিরে ঢোকার অনেকগুলো রাস্তা রয়েছে আর চারদিকে কিন্তু এরকম রেলিং করা রয়েছে। আর এই রেলিংয়ের মাঝে মাঝে অনেক জায়গাতেই কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে, কারণ যখন খুব বেশি ভিড় হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়ানোর পর পা ব্যথা হয়, তাই এখানে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ। আমি অন্য কোনো মন্দিরের লাইনে এইরকম দেখিনি। মূল মন্দিরের আশেপাশেও অনেক মন্দির রয়েছে, তবে মূল মন্দির দর্শন করে তারপর সেইগুলো দেখতে যেতে হয়। ব্যারিকেড পার করে এবার আমরা চলে এসেছি মেন অফিসের সামনে। এইখানে এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক রয়েছে, সেখানে আপনাদের ব্যাগ চেক করাতে হবে। আর তারপর চলে আসুন মূল মন্দিরের বাইরের অংশে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ওনাদের কার্যালয়। এখানে কিন্তু আপনাদের ব্যাগ থেকে শুরু করে মোবাইল, ক্যামেরা সব কিছু জমা দিয়ে দিতে হবে। লকার সিস্টেম রয়েছে, লকারে সব কিছু আপনাদের জমা দিয়ে দিতে হবে। এই যে যেটা দেখছেন, এটা কিন্তু মন্দিরের কিন্তু একেবারে বাইরের অংশ। মূল মন্দিরটা বাইরে থেকে কোনোভাবেই কিন্তু আপনি দেখতে পাবেন না। এখানে টুকটাক কিছু ছবি তুলে নিলাম, কারণ এরপর মোবাইল জমা দিয়ে দিতে হবে। এখানে দেখে নিন কি কি জিনিস আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন না। সব জিনিস জমা করার পর ওনারা একটা টোকেন দেবেন, সেটা নিজের সঙ্গে রেখে দেবেন, কোনোভাবেই কিন্তু হারাবেন না। এরপর মূল মন্দির দর্শন করে নিন। এখানেও বেশ লম্বা লাইন পড়ে, তবে মন্দিরের কারুকাজ এতটাই সুন্দর, আপনার মনে হবে বারবার লাইন দিয়ে বারবার করে ভেতরে ঢুকে দেখে আসি। কোনো রকম কোনো কন্ট্রোভার্সিতে না গিয়েই বলবো, এই মন্দির তৈরির কারণে অযোধ্যার প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এবং তারা কিন্তু এর ফলে ভীষণ খুশি। দর্শনের পর বেরিয়ে ডান হাতে এরকম প্রসাদ কাউন্টার পাবেন। বিনামূল্যে এখান থেকে আপনারা রামলালার প্রসাদও গ্রহণ করতে পারেন। দর্শন শেষ করে এরপর কাউন্টারে গিয়ে নিজেদের জিনিসপত্র আবার ফেরত নিয়ে নিন। রামলালার দর্শনের পর এরপর আমরা চলে এলাম দশরথ মহল, যেটা রাম মন্দির থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। এই সব সাইটসিন কিন্তু আমরা একটা টোটোতেই করছি এবং টোটোর ভাইকে পেয়ে গেছি গাইড হিসেবে। এখন আমরা যাচ্ছি দশরথ জি কা রাজমহল, মানে দশরথ মহল যেটাকে বলা হয় সেটা। এই হচ্ছে দশরথ মহল, অযোধ্যার বেশ কিছু সাইটসিনের মধ্যে কিন্তু অন্যতম। বেশ ভালো লাগবে এই জায়গাটা। চলুন ভেতরটা একটু ঘুরে দেখা যাক। আগেকার দিনে এরকম চৌকো প্যাটার্নের যে রাজবাড়ি হতো, বাইরের অংশটা কিন্তু ঠিক সেই রকম। আমরা এখন মন্দিরের বাইরের দিকটায় রয়েছি, আর এই হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা। আর এই হচ্ছে মন্দিরের একেবারে গর্ভগৃহ, যেখানে রাম, লক্ষ্মণ এবং সীতার পুজো হয়। এরপর আমরা চলে এলাম কনক দুর্গা মন্দির। এটাও কিন্তু একেবারেই কাছে, সবকটা সাইটসিনই কিন্তু বেশ কাছাকাছি, খুব যে দূরে দূরে তা কিন্তু নয়।
এই কনক দুর্গা মন্দিরের যে ইতিহাস সেটা হলো, রামচন্দ্র যখন সীতাকে বিবাহ করে নিয়ে আসেন তখন মাতা কইকেয়ী সীতার রূপে মুগ্ধ হয়ে তাকে একটি সোনার ভবন বা সোনার কক্ষ উপহার দেন। তাই একে কনক ভবন বা সোনার ঘরও বলা হয়। আচ্ছা, এই যতগুলো মন্দির আপনাদের দেখালাম, কোনো মন্দিরে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। মন্দির সারা দিন খোলা থাকে। তবে হ্যাঁ, আপনারা যদি পুজো দিতে চান, মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন। বেশ ভালোভাবে মন্দির দর্শন করে এরপর আমরা চললাম এমন একটা জায়গায় যেখানে রাম মন্দির এবং রামলালার মূর্তি যেসব শিলা দিয়ে তৈরি করা হয়েছিল সেই শিলাগুলোকে সংরক্ষিত করে রাখা রয়েছে। তো চলুন ঘুরে আসি সেই জায়গাটা থেকে। আর এটাই হচ্ছে আমাদের আজ লাস্ট স্পট। এখানেও কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। এখানে প্রবেশ করে প্রথমেই আপনাদের চোখে পড়বে বিশাল আকৃতির একটা ধনুক, যেটা রাম মন্দিরে প্রতিস্থাপিত করা হবে। বিশাল বড় একটা ডমরু, আর রয়েছে বিশাল বড় একটা গদা, যেটা হনুমানগড়ি মন্দিরে প্রতিস্থাপিত করা হবে। আর একদিকে আপনারা দেখতে পাবেন নেপাল, রাজস্থান এই সব জায়গা থেকে পাঠানো শালিগ্রাম শিলা। মন্দির এবং মূর্তি নির্মাণের কাজে এগুলো ব্যবহার করা হয়েছিল এবং বাকি যেগুলো বেঁচে গেছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বলা হয় নেপালের কালী গণ্ডকী নদী থেকে এই শিলাগুলো তোলা হয় এবং আনুমানিক 6 কোটি বছরের পুরনো এই শিলাগুলি। জায়গাটা কিন্তু দারুণ লাগলো। আমরা সকালবেলা থেকে দুপুর থেকে আমরা আজকে অযোধ্যায় ঘুরলাম। তো গাড়ি করে আসার পর আমরা টোটো করে ঘুরেছি। তো টোটোতে আমরা যে দাদার সাথে ঘুরেছি সেই দাদার, ভাই আপনার নাম थोड़ा बताइए। हमारा नाम मनीष शुक्ला है। अच्छा जी, हम अयोध्या से हैं। ये आप सब जो घूमने आए थे यहाँ पे, राम मंदिर, हनुमानगढ़ी, सीता जी की रसोई, वाल्मीकि भवन, कनक भवन, दशरथ महल, ये शालिग्राम पत्थर कार्यशाला पे आप प्रेजेंट टाइम में अभी यहाँ पे दर्शन करके आप यहाँ से प्रस्थान कर रहे हैं। ठीक है, जी। धन्यवाद। आप अपना नंबर थोड़ा सा बोल दीजिए, मैं जी। स्क्रीन में भी दे दूंगी। हम अपना नंबर अपना नंबर 9129549712। जी, ये पर्सनल नंबर। अच्छा, ये नंबर मैं स्क्रीन में दे दूंगी। हाँ, दे दीजिए। ঠিক আছে, তো আপনারা যারা ঘুরতে আসবেন তারা এই নাম্বারে ফোন করে দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই অযোধ্যা ঘুরতে अगर वो পারেন। नंबर नहीं लगेगा तो आप में वो वाला नंबर हमारा है ना, अच्छा, ये अच्छा, दूसरा अच्छा, नंबर नया है, वो ठीक है, डाल ठीक दीजिएगा देख। ঠিক আছে, তাহলে আমি আরেকটা দাদার নাম্বার আছে সেটাও দিয়ে দেবো। আপনারা দুটো যে কোনো একটা নাম্বারে ফোন করে এনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই পুরো অযোধ্যা ট্যুরটা করতে পারেন। খুব ভালো করে আমাদের ঘুরিয়েছেন আর বেশ সুন্দর করে এক্সপ্লেন করেছেন প্রত্যেকটা জায়গা, যে আমরা যার জন্য জানতেও পারলাম সব কিছু। খুব ভালো লাগলো। নমস্তে। অযোধ্যা ভ্রমণ আজ আমাদের এখানেই শেষ হলো। এবার আমরা ফিরবো বেনারসের উদ্দেশ্যে। আর আপনারা যারা অযোধ্যায় থাকতে চান তারা যে ভাইয়ের নাম্বার দিলাম ওনার সাথে যোগাযোগ করেই কিন্তু হোটেল বুকিংও করে নিতে পারেন। উনি ডাইরেক্ট আপনাদের হোটেল বুকিংয়ের সব তথ্য দিয়ে দেবেন। এবার আমরা টোটো থেকে আবার গাড়িতে উঠে গেলাম। আর এখান থেকে মোটামুটি আমাদের 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে আবার বেনারস পৌঁছাতে। রাত্রের দিকে রাস্তা একটু ফাঁকা, তাই আশা করছি কিছুটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমরা 6:30 নাগাদ এখান থেকে যাত্রা শুরু করলাম। রাস্তার পাশে একটা বেশ সুন্দর ধাবা দেখে একটু দাঁড়ালাম চা এবং স্ন্যাক্স খাওয়ার জন্য। সন্ধে হলেই মনটা কেমন চা চা করে, আর তার সাথে স্ন্যাক্স হলে তো কথাই নেই। পেঁয়াজ পকোড়া আর চা দিয়ে বেশ সুন্দর একটা স্ন্যাক্স সারলাম। তারপর আবার রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। যদি আপনারা বেনারস থেকে অযোধ্যা যান সেক্ষেত্রে মাত্র 200 টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে অযোধ্যা পৌঁছে যেতে পারেন। 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা টোটো ভাড়া করতে পারেন। 3-4 জন যদি থাকেন সেটা কিন্তু নিজেদের মধ্যেই ডিভাইড হয়ে যাবে। আর পুজো দেওয়া, খাওয়া দাওয়া এবং আবারও ট্রেনের টিকিট কেটে বেনারস যদি আপনারা ফিরে আসতে চান সেক্ষেত্রে পার হেড 1000 টাকারও কমে একদিনে অযোধ্যা ভ্রমণ হয়ে যাবে। আর যদি হোটেলে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল বাজেট থেকে শুরু করে হাই বাজেট নানান রকম হোটেল আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমি যদি আরও 500 থেকে 700 টাকা অ্যাড করি সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 2000 টাকার কমেই কিন্তু একদিনে অযোধ্যা ভ্রমণ হয়ে যাবে। এটা আমি সব থেকে
কম খরচে কিভাবে হতে পারে সেটা জানালাম। আর এরপর নানান রকম অপশান আছে, আপনারা আপনাদের পকেট অনুযায়ী সেই বুঝে কিন্তু প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন। তবে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কিভাবে পুজো দেবেন, সেই সব কিছু আমি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু বেশ উৎসাহ করে এইরকম নানান ধরনের ব্লগ বানানোর জন্য। এখন বাজে রাত 11:15। এই জাস্ট আমরা আমাদের হোটেলে ঢুকলাম অযোধ্যা থেকে, এইমাত্র আমরা ফিরলাম। বেশ অনেকটা সময় লাগে রাস্তায়, কিন্তু আমরা খুব একটা বেশি সময় কোথাও কাটাইনি। একটা জায়গায় খালি চা খেতে দাঁড়িয়েছিলাম। তো 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু গাড়িতে সময় লাগছে, মানে বেনারস থেকে অযোধ্যা যেতে এবং আবার অযোধ্যা থেকে বেনারস আসতেও প্রায় 4-4.5 ঘন্টা সময় লাগছে। এখন রাত্রির দিকে রাস্তা একটু ফাঁকা ছিল, তা সত্ত্বেও কিন্তু আমাদের বেশ 4 ঘন্টার একটু বেশি সময় লেগেছে। তো দর্শন তো খুব ভালোভাবেই হয়েছে, আর পুরো মানে ক্লান্ত বিধ্বস্ত। তো আজকের ডিনারটা যেটা, সেটা আমরা হোটেলে আগে থেকে বলে রেখেছিলাম, রুটি সবজি এগুলো। আর চাইলে আপনারা বাইরে থেকেও ডিনার নিতে পারেন। তো আমরা আজকে যেহেতু খুব ক্লান্ত রয়েছি, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে, সেজন্য হোটেল থেকেই ডিনারটা নিয়ে নিয়েছি। ডিনার করে শুয়ে পড়বো। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, আর কাল বেনারসের লাস্ট দিন। যেটুকু পারবো সকাল থেকে সেটুকু বেনারসটা আবার একটু ঘোরার চেষ্টা করব, তারপর বাড়ির দিকে রওনা দেব। তো বেনারসে আজকে আমাদের 3য় দিন এখানেই শেষ হলো। গুড নাইট।